বিষয়ে অবশ্যই দ্বিমত আছে এবং আমি কখনোই এটা বিশ্বাসও করি না, মনে করি না যে ৭১-এর জায়গায় ৭১ রয়ে গেছে। ৭১-কে মুছে দিয়ে ২৪ নয়, কিন্তু ২৪-এর প্রয়োজন ছিল এবং প্রয়োজনেই, জাতির প্রয়োজনেই ২৪ এসেছে এবং ২৪-কে আমাদের ধারণ করতে হবে। কিন্তু কোনো অবস্থাতেই ৭১-কে মুছে দিয়ে ২৪ ধারণ করার আমার মনে হয় যে বাংলাদেশের জনগণও, বৃহত্তর জনগোষ্ঠীও এটা কখনো চায় না এবং কখনো এটা বলেনি। এবং রাজনৈতিক দল হিসেবে উনি যেমনটি বলেছেন, খুব স্পষ্টভাবেই বলেছে যে ৭১ও থাকবে, আমাদের ২৪ও থাকবে। কেন ২৪ আসছে এই প্রসঙ্গে যদি আসেন, তাইলে আমাকে বলতে হয় যে দেখেন ১৬ বছরে বাংলাদেশের অবস্থাটা কোন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। এই ৭১-এর চেতনার কথা বলে ৭১-কে কারা মেলাইন করেছে, এই জিনিসটিও আমাদের বুঝতে হবে যে বাংলাদেশের সমস্ত মানুষ, স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের সাধারণ জনগণ ৭১-কে ধারণ করেই কিন্তু আছে। কিন্তু ৭১-এর এটাকে এক ধরনের চেতনাজীবীরা এটারে এমন পর্যায়ে নিয়ে গেছিলেন যে ৭১-টাকেই এক পর্যায়ে, আপনি দেখেন ২৪-এর স্লোগানটা কি হয়েছিল, কেন হয়েছিল, যে আপনি যখন ছাত্ররা তাদের দাবিতে যখন আন্দোলন করছে, তখন পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, এই মানে তাদেরকে গালি দিলেন যে রাজাকারের বাচ্চারাই শুধু মেধাবী, মুক্তিযোদ্ধারা মেধাবী না। তো মেধাবীরা মেধার কোটা তুলে দিয়ে মেধার জন্য আন্দোলন করছে, আপনি সবাইকে রাজাকার বানিয়ে দিলেন। এই যে রাজাকার বানিয়ে দেওয়ার একটা ট্যাগ দিয়ে দেওয়ার প্রবণতা, এটা কিন্তু আওয়ামী লীগের পুরো শাসনামলে এটা হয়েছে। এই ট্যাগের বিরুদ্ধেই কিন্তু ছাত্র জনতা খেপে উঠেছিল এবং এর ফলে এই কারণেই কিন্তু শেষ পর্যন্ত এর পরিণতি হিসাবে হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে। সো এইখানে এটা বলার কোনো উপায় নেই যে এইখানে ৭১-কে নষ্ট করার পিছনে, ৭১ চেতনাকে, ৭১-এর যে স্পিরিট, এটাকে নষ্ট করার পিছনে কোনো অংশে আওয়ামী লীগ কম দায়ী নয়। পাশাপাশি আপনি একটি জিনিস দেখেন, আমরা মাঝে মধ্যে এটা ভুলে যাই আলোচনা করতে গিয়ে, যে ৭১-এ কেন মানুষ পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল? একটা বৈষম্যহীন সমাজ করার জন্য, একটা বৈষম্যহীন অর্থনীতি করার জন্য, চাকরি ক্ষেত্রে বলেন, সর্বক্ষেত্রে বৈষম্যের বিরুদ্ধেই কিন্তু মূল আন্দোলনটা গড়ে উঠেছিল স্বাধীনতাকামী মানুষ। এবং ৭১-এ আপনি দেখেন দেশের সাধারণ জনগণ, কৃষক, শ্রমিক, মজুর, এরাই কিন্তু ৭১-এ সক্রিয়ভাবে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তারাই কিন্তু এই ৭১-কে আমাদের স্বাধীনতা যুদ্ধে ফিল্ড লেভেলে যুদ্ধ করে জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছিল। কিন্তু তারা এসে পরবর্তীতে যারা ক্ষমতায় এসছে, তারা কিন্তু বারবার এই জনগোষ্ঠীকে হতাশ করেছে। এবং গত ১৫ বছরে কিংবা স্বৈরাচারের এই শাসনামলে ১.৫ যুগে যেটা হয়েছে, আপনি ওই বৈষম্যের পাশাপাশি আপনি প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সেটা বিচার বিভাগ বলেন, সংসদ বলেন, শিক্ষাঙ্গন বলেন, প্রশাসন বলেন, পুলিশ বলেন, সামরিক বাহিনী বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে বৈষম্যের সৃষ্টি করা হয়েছে। শুধু তাই নয়, মানুষের চাহিদা, আশা, আকাঙ্ক্ষার বিপরীতে একটা অবস্থান নিয়ে একটা স্বৈরশাসন চালু করা হয়েছিল, একটা ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। এর বিরুদ্ধে কিন্তু ছাত্র জনতা আন্দোলন করে এই জায়গায় চলে আসছে। সুতরাং এখানে ২৪ আর ৭১-কে মুখোমুখি করার কোনো সুযোগ নেই। ৭১-এর সম্পূরক হিসাবে কিন্তু এসেছে ২৪ করার জন্যই, ৭১-এর আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্যই কিন্তু ২৪। এটা দল হিসেবে উনি যেমনটি বললেন, এনসিপির নেতারা এখন এসে দল গঠন করে তারা অন্য কিছু ভাবতে পারেন, কিংবা জামাত তাদের আগে কি অবস্থান ছিল, এখন কি অবস্থান, সেটা ভিন্নতা থাকতে পারে। কিন্তু সাধারণ মানুষের যে অংশগ্রহণ, ছাত্র জনতা, কৃষক, শ্রমিকের যে অংশগ্রহণ, তারা কিন্তু ওইটা সাপ্লিমেন্ট হিসেবে এটা দেখেছে যে আমরা ওইখানে যেটা চেয়েছিলাম এটা পাই নাই, এটার বিরুদ্ধে আবারও একটা অভ্যুত্থান করে তারা এইটা পাওয়ার আকাঙ্ক্ষা। এবং এখন যদি আপনি দেখেন এখন কি ঘটনাবলী ঘটছে রাষ্ট্রীয় পর্যায়ে, এখন কিন্তু যে আজকে যদি আমি জামাতের কথা বলি, তাদের যে ৭ দফা, এই ৭ দফার মৌলিক, এই ৭ দফার সাথে আমার মনে হয় না যে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণের খুব একটা মতপার্থক্য আছে। আমি যদি ১ মিনিট সময় দেন, আমি একটু পড়ে শোনাই যে কি ৭ দফায়, আবার একটু রিপিট করতে চাই যে ৫ আগস্টের সব গণহত্যার বিচার, ৫ আগস্ট যেগুলো গণহত্যা হয়েছে, কেউই তো এটার বিরুদ্ধে না, বরং মানুষ মন থেকেই চায় এগুলোর বিচার হোক যারা অ্যাট্রোসিটিসগুলো করেছে বাংলাদেশে। তারপরে মৌলিক সংস্কারগুলো করা, যেটা এখন আলোচনা হচ্ছে, এটা আমি ডিটেলসে যাওয়ার দরকার নাই, সবাই জানে যে এই সংস্কারগুলো কিন্তু মানুষ চাচ্ছে। মানুষ চাচ্ছে কি,
যে জুলাই ঘোষণাপত্র, বিশেষ করে এটা আন্দোলনের ঘোষণাপত্র, এটার ব্যাপারেও যারা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে তারা একটা ঘোষণাপত্র চাচ্ছে, এবং এটার ব্যাপারে হয়তো দ্বিমত থাকতে পারে, কারো মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এটাও একটা দাবির মধ্যে আজকে ছিল। আর জুলাই শহীদ এবং আহতদের পুনর্বাসন, এটাও আমি বলবো যে জুলাই আন্দোলনে যারা সক্রিয় ছিল তাদের পক্ষ থেকে খুব সুচ্চারভাবে এটা উচ্চারিত হচ্ছে এবং এটার যৌক্তিকতা আছে। তারপর কি বিষয়টা আসছে, পিআর পদ্ধতিতে নির্বাচন, এটা স্পেসিফিকলি এটা নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মতদ্বৈধতা আছে। জামাত এবং বিএনপি এবং জামাতের সাথে এনসিপি অনেকে, এটা নিয়ে বিতর্ক আছে, নানা ধরনের বিতর্ক, দলীয় দাবির মতো কিংবা একটা গ্রুপের কিংবা একটা অংশের দাবির মতো এটা আসছে, কিন্তু অন্যগুলা সাধারণ জনগণের দাবি। ভোটাধিকার প্রয়োগ প্রবাসীদের, এটাও সাধারণ জনগণের দাবি। এটা কিন্তু প্রচুর, আমাদের 1,20,00,000 প্রবাসী রয়েছে, তারা কিন্তু তাদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিটা দীর্ঘদিন থেকে উচ্চারিত হচ্ছে। আর সর্বশেষ দাবি কি, তাদের সবসময় বলা হয় কিন্তু কেউ এটা করে না, এটা সবসময় বলা হয়। তো এই দাবিগুলোর ব্যাপারে আমি যেটা বললাম যে একটি মাত্র এখানে সুনির্দিষ্ট রাজনৈতিক দাবি, আর দুইটি দাবি আপনি বলতে পারেন যে যারা আন্দোলনে সক্রিয় ছিল তাদের পক্ষ থেকে জোরালো দাবি, বাকিগুলো তো প্রত্যেকেই এটা কমন ইস্যুস, কমন দাবিগুলো আছে।